নমস্কার, ট্রাভেলার অলোক। এখন আমরা নেপালের পোখরা ডিস্ট্রিক্টে আছি। তো পোখরার অনেকগুলো দর্শনীয় জায়গা আছে। সেই দর্শনীয় জায়গার মধ্যে আমরা আজকে একটা নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই পোখরার ইতিহাস বা পোখরার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, যে এটা হচ্ছে কুইন সিটি অফ নেপাল। কাঠমান্ডুকে যেমন আমরা কিং বলি বা রাজকুমার যাই বলতে পারি, কিন্তু পোখরা হচ্ছে কুইন। তো আমরা আজকে সরাসরি চলে এসেছি একটা মিউজিয়াম নেপালের, যেখানে অনেক অ্যানশিয়েন্ট হিস্ট্রি এবং তার সঙ্গে নেপালের যে সমস্ত এর সময় স্বাধীনতা বা ইংরেজদের থেকে যে মুক্ত হয়েছিল সেই ঘটনাবহুল বিভিন্ন আমাদের এখানে এই মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো আমি চেষ্টা করছি আপনাদের এই মিউজিয়ামটার যে বিভিন্ন সাইট আছে, একটা কথা বলে রাখি যে গোর্খা আর্মি কিন্তু সারা পৃথিবীতে রয়েছে, সেই ইংল্যান্ড থেকে শুরু করে, এবং ভারতীয় একটা গোর্খা বাহিনী পুরো রয়েছে, গোর্খা ব্যাটালিয়ন যেটাকে আমরা বলি। তো সমস্ত ইতিহাস কিন্তু এই মিউজিয়ামের মধ্যে ধরা আছে। তো আপনারা যদি নেপালে আসেন তাহলে এই মিউজিয়ামটা অবশ্যই দেখবেন। মিউজিয়ামে অবশ্য একটা টিকিট আছে, সেই টিকিটের কেটে তবে ভেতরে ঢুকতে হয়, এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রাউন্ড এই সব কটা ফ্লোরে একটা একটা করে আলাদা আলাদা করে বিভিন্ন তাদের দেশের ইতিহাস, কীভাবে তাদের স্বাধীনতা হয়েছিল এবং কীভাবে তারা মানে আর্মিটাকে কীভাবে তারা উন্নত করেছে, সমস্ত কিছু এই মিউজিয়ামের মধ্যে রয়েছে। তো আসা যাক, এই মিউজিয়ামের এক একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই মিউজিয়ামটা থেকে অনেক কিছু নেপালের ইতিহাস বা হিস্ট্রি আমরা জানতে পেরেছি। তো সেইটা আমি সেই রসাস্বাদন আমি আপনাদের মধ্যেও তুলে দিতে চাইছি। দেখুন যে কীভাবে এবং তার যে অ্যালবামগুলো কী সুন্দরভাবে এরা মেনটেন করেছে এবং রেখে দিয়েছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো নেপাল যেটা বলছিলাম যে মিউজিয়াম, এই মিউজিয়ামে মোটামুটি ওদের সমস্ত ইতিহাস ধরা আছে। তো সব কিছু তো এটা করা যায় না, যতটুকু এরা দেখিয়েছে আমি চেষ্টা করলাম মিউজিয়ামের ভেতরটা সেটা ততটাই আপনাদের সামনে তুলে ধরার। আর আরেকটা আমাদের ভারতীয় একটা আছে, সেই ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান রেভলিউশনের ওপর একটা পুরো ফ্লোরই আছে। তো সেই ফ্লোরটাও বেশ দেখার মতন, যে ভারতীয়রা কীভাবে, ভারতীয় সেনা কীভাবে নেপালকে সাহায্য করে সব কিছু দিয়ে, এবং সমস্ত সামরিকে সমস্ত কিছু সাহায্য তারা, সেটা একটা সুন্দরভাবে এটা তুলে ধরার চেষ্টা করেছে। তাদের বিভিন্ন মেজর, তাদের কমান্ডার, সবার যে সমস্ত পোশাক বা তাদের যে র্যাঙ্ক, সেই সম্মান দিয়ে এই মিউজিয়ামটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তাই আমি বলবো, যদি আপনারা নেপালে আসেন তবে অবশ্যই একটু সময় বার করে মিউজিয়ামটাও দেখবেন। মিউজিয়ামটাতে অনেক আপনি ইতিহাস জানতে পারবেন, বা এখানকার সমস্ত যে কালচারাল ব্যাপার বা প্রাকৃতিকের নেপালের পুরো ম্যাপটা, এবং কোথায় কোথায় কীভাবে ভারতের সঙ্গে নেপালের কীভাবে যোগসূত্র আছে, সমস্ত কিছু এই যন্ত্রটা ওই যখন এভারেস্ট বা কোনো কিছুতে পর্বতারোহণ হয় তখন সেখানে দেওয়া আছে। তো আমরা ওখান থেকে চলে এলাম একটা রেস্টুরেন্ট, দ্বীপ রেস্টুরেন্ট। এখানে আমাদের আজকে প্ল্যান হচ্ছে নেপালি থালি। তো নেপালি থালির মধ্যে অনেক কিছু আছে। রেস্টুরেন্টটা বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দামও রিজনেবল। একটা জিনিস বলে রাখি, এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের টার্গেট হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব। এই গুপ্তেশ্বর মহাদেব হচ্ছে পোখরা সিটির মধ্যে রয়েছে। তো আমরা চলে এলাম। এখানেও কিন্তু টিকিট সিস্টেম আছে। ভারতীয় টাকায় এটা টিকিটের ভ্যালু হচ্ছে 65, আর নেপালিতে যেটা আসবে মানে 1.6 দিয়ে গুণ করলে সেটা হচ্ছে নেপালিতে কনভার্ট হয়। তো আপনারা মনে রাখবেন, এই মুহূর্তে আমরা রয়েছি গুপ্তেশ্বর মন্দির।
গুপ্তেশ্বর মন্দিরের ঢোকার যে সিনিক বিউটি দেখুন, প্রত্যেকটা দেয়ালে বিভিন্ন রকম কারুকার্য করে সমস্ত মূর্তি এখানে রয়েছে। এটা অনেকটা সিঁড়ি নামতে হয়, সেই সিঁড়ি নামার পরে তারপর আস্তে আস্তে একটা গুহার মধ্যে প্রবেশ করতে হবে। সেই গুহার মধ্যে শিবলিঙ্গ অর্থাৎ শিব মহাদেব অটোমেটিক, মানে যেটা বলছে এখানে কোনো আর্টিফিশিয়াল না, এটা নাকি ন্যাচারালভাবে এই শিবমূর্তিটা পাওয়া গেছে, তাই এনার নাম হচ্ছে গুপ্তেশ্বর। তো গুপ্তেশ্বর মন্দিরে ঢোকার মুহূর্তে আমরা যে মন্দিরের মধ্যে যে সিনারি রয়েছে, যে বিভিন্ন দেবদেবতার নানা রকম কাহানি, সেই গল্পের এখানে রয়েছে, সেই দেয়ালে ছাপা হয়েছে, সেইভাবে আঁকা হয়েছে, শিল্পীরা তাদের নৈপুণ্য দিয়ে এখানে তৈরি করেছেন। সেই গুপ্তেশ্বর মন্দিরে আমরা ভেতরে প্রবেশ করছি। তো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা মন্দির বা যে সমস্ত তীর্থস্থানগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা এরপরে আমরা চলে যাব ডেভিডস ফলসে। তো ডেভিডস ফলসে যাওয়ার আগে গুপ্তেশ্বর মন্দিরের যে তলাটা আছে, সেই তলাটা আমরা, অর্থাৎ যেখানে শিব মহাদেবের যে বলছে যে অটোমেটিক যে এটা পাওয়া গেছে, সেই ন্যাচারাল শিবলিঙ্গর ভেতরে, এখানে আমি কিন্তু ভেতরে ছবি তুলতে পারছি না, তার কারণ ভেতরে ছবি তোলা বারণ। তাই আমি এখানে সরাসরি আরও মন্দির থেকে আরও নিচে এসে দেখতে পাচ্ছেন যে একটা ফলস, সেই ফলসটা একদম বাবার মানে মহাদেবের তলার থেকে পিছন পর্যন্ত একদম সুন্দরভাবে এই ফলসটা রয়েছে। এর ভেতরে কিন্তু পুরোপুরি একদম কী বলবো অন্ধকার, তার মধ্য থেকে এই যে ফলসটা নেমে আসছে, এবং এটাই শিবের পায়ের তলা দিয়ে একদম চলে গেছে নদী হয়ে। তো গুপ্তেশ্বর মন্দিরের ভেতরটায় আমি কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই মন্দিরের বাইরে হচ্ছে ডেভিস ফলস। ডেভিস ফলস হচ্ছে খুব বিখ্যাত, যেটা উইলিয়াম ডেভিড তিনি এই ফলসটা তার নামানুসারে এটা নাম করা হয়েছে। তো এই মন্দিরের সামনে গেটে আমরা রয়েছি। এখানে এরপরে আমরা এখানে চলে যাচ্ছি মনোকামনা পুল বলে, যে আপনার যদি উইশিং পুল, এখানে যদি ইচ্ছা হয় তাহলে আপনি কয়েন, আর এই কয়েনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনি ঠিক মতন এই বাবার ওই মাথা বা পায়ের ওখানে ফেলতে পারেন, তাহলে আপনি মনে প্রাণে যা চাইবেন সেটা নাকি পূরণ হয়, সেই জন্য এটার নাম হচ্ছে উইশিং পুল। যাই হোক, এটা করার পরে আমরা ওখান থেকে চলে এসেছি সোজা পেওয়ালে। পেওয়ালে হচ্ছে পোখরার সব থেকে সুন্দর এবং কি বলবো, দেখতেই পাচ্ছেন এখানে এখন অবশ্য একটু ঝড় বৃষ্টি হচ্ছে বলে বোটিংটা বন্ধ আছে। আর এর ধারে পেওয়া লেকের সাইডেই হচ্ছে হচ্ছে আমার সন্ধ্যা আরতি। সেই সন্ধ্যা আরতিটাও দেখার আছে। তো আমাদের সত্যি সব কিছুই ভালো, যে সব কিছু আমাদের পেয়ে যাচ্ছি আমরা পরপর। তো দেখতেই পাচ্ছেন এখানে এখন যেমন গঙ্গা আরতি হয় বেনারসে, ঠিক তেমনি সব জায়গায় এখন সন্ধ্যা আরতি হচ্ছে। এটা নাকি শুনছি লাস্ট কয়েক বছর ধরে এখানে এরা সন্ধ্যা আরতি করে। তবে এর মধ্যেও কিন্তু একটা অন্য ব্যাপার আছে, একটু ব্যবসায়িক ব্যাপার আছে, যে এখানে মাইকে অ্যানাউন্স করে বলা হচ্ছে যে টাকা দেওয়া হোক বা দান দেওয়া হোক। যাই হোক, সেটা ওদের ব্যাপার, কারণ একটা খরচাও আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে মাইকে একজন অ্যানাউন্স করছে, এবং যারা দর্শনার্থী এবং দেশ বিদেশের বিভিন্ন লোক এখানে এসে এই সন্ধ্যা আরতিটা দেখে, তো তারাও যাদের তাদের সামর্থ্য মতন এখানে সন্ধ্যা আরতিতে সাহায্য করছে, এবং সেটা খুব ভালোভাবে হাইলাইটস করে অ্যানাউন্স করা হচ্ছে। তো এইভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। দেখতেই পাচ্ছেন জলটা এই মুহূর্তে কিন্তু লেকের ভেতরে প্রবেশ নিষেধ আছে, কারণ
জলের ঢেউ খুব সাংঘাতিক, আকাশের অবস্থা খুবই সাংঘাতিক, মেঘ এবং যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এটা কভার করার। এই যে সন্ধ্যা আরতি দেখছেন, এই পুরোহিত মশাই ঠাকুর মশাই তিনি করবেন সন্ধ্যা আরতি, কিন্তু এখানে এখন যা অবস্থা সেই অবস্থাতে বেশিক্ষণ থাকতে পারবো কি না বুঝতে পারছি না। তাই এই সন্ধ্যা আরতির যে বিভিন্ন আয়োজন, সেই আয়োজন দেখেই আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ এখানে থাকা মানে হয় বৃষ্টিতে ভিজে যাওয়া। তো ফেওয়া লেক আপনাদের সামনে আরও পরবর্তী ক্ষেত্রে আমি আরও ভালো করে তুলে ধরবো। আজকে যেহেতু এখানকার ওয়েদার ফোরকাস্টিং বা ওয়েদার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন মেঘে ছেয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে এখানে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই ফেওয়া লেকের আর কিছু বিশেষ আমি দেখাতে পারছি না, শুধু সন্ধ্যা আরতিটা একটু দেখাচ্ছি। পুরোহিত মশাই ঠাকুর মশাই খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি করছে এবং আগুনের তেজ দেখতে পাচ্ছেন পুরো হাওয়াতে একদম এদিকে উড়িয়ে নিয়ে আসছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে এটা